শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও সব গুরুত্বপূর্ণ ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থলে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম আবিদ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের নামাজে জানাজা। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রবি। রবি, শুনতে পাচ্ছেন, জানাজা ইতিমধ্যে শেষ হয়েছে যতখানি আমরা জানতে পারলাম। যারা জানাজায় অংশগ্রহণ করতে এসছেন তারা কি বলছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার কিন্তু যে সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপি ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, তার কিন্তু কিছুক্ষণ আগে তার জানাজা সম্পন্ন হয়েছে এবং তার পুষ্পস্তবকে কিন্তু আসলে তার পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জাতীয় সংসদের যে ডেপুটি স্পিকার, তিনি আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কিছুক্ষণ আগেই কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে করছেন এই এখন জাতীয় সংসদের যে চিফ হুইপ এবং চিফ হুইপের পক্ষ থেকে আসলে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আসলে হারুনুর রশিদ কিন্তু গতকাল রাত 9:45টার দিকে বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতালে কিন্তু আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। এবং তিনি আসলে বিভিন্ন বার্ধক্যজনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যায় কিন্তু তিনি ভুগছিলেন এবং তারপর কিন্তু তিনি আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিন্তু বিএনপির একটি সাংগঠনিক যে বিভিন্ন যে নেতাকর্মী, সেই নেতাকর্মী কিন্তু ছিলেন আসলে। এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের থেকে কিন্তু আসলে তিনি পাঁচবারের যে সংসদ সদস্য, সেই সংসদ সদস্য হিসেবে তিনি কিন্তু নির্বাচিত ছিলেন এবং তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভাগের যে সাংগঠনিক দায়িত্ব, সেই দায়িত্বেও কিন্তু তিনি যুক্ত ছিলেন, তিনি নিয়োজিত ছিলেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে সর্বস্তরের যে মানুষ, আসলে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন তার যে রাজনৈতিক যে বন্ধুবহর, তারা কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই যে কিছুক্ষণ আগেই তার যে জানাজা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ হয়েছে এবং এই পর্যায়ে আসলে তার যে রুহের আসলে তার আত্মার মাগফিরাত করে আসলে দোয়া কামনা করা হবে। এবং তিনি এখানে উপস্থিত আছেন যে আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির যে অন্যান্য যে নেতাকর্মীরা আছে, বিভিন্ন সংগঠন নেতাকর্মী আছেন, তারা কিন্তু সবাই কিন্তু উপস্থিত আছেন এবং জাতীয় সংসদের স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার এবং পুশিনের যে চেষ্টা চলছে অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ঘিরে সীমান্তে এলাকায় চলছে উত্তেজনা। সীমান্ত পরিস্থিতি সবশেষ খবর আমরা জানতে চাই। মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন রাশিদুজ্জামান এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ জুবাই। শুরুতে যাব মেহেরপুরে রাশিদের কাছে। রাশেদ,
নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি পুশিনের চেষ্টা চলছে সীমান্তগুলোতে। আপনার এলাকায় কি খবর? সীমান্তে এখনো পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা? বিজিবির অবস্থান কেমন দেখছেন? আবির, পুশিন হওয়া যে 4 জন, অর্থাৎ ভোরে যে 4 জনকে বিএসএফ পুশিন করেছিল, তাদের কিন্তু এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ তাদের অবস্থানটা যে এখন কোথায় সেটি এখন বিজিবি জানতে পারেনি। বিজিবি তাদের অবস্থান জানার চেষ্টা করছেন এবং একাধিক যে বিজিবির টহল দল রয়েছে তারা সীমান্তের শূন্য রেখা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা টহল অব্যাহত রেখেছে। আমরা দেখেছি যে ভোরের দিকে বেশ কয়েকজনকে বিএসএফ এর যে গেট রয়েছে, অর্থাৎ যে সেই গেট দিয়ে 4 জনকে পার করে দেওয়া হয় এবং 4 জন যখন গ্রামের মধ্যে এসে পৌঁছায় তখনই বিজিবির কিছু টহলরত সদস্য সেটি দেখতে পায় এবং তাদেরকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে শূন্য রেখা পার করে ভারতের যে গেট দিয়ে তাদেরকে পার করা হয়েছিল সেই গেটে তাদেরকে ঠেলে দেওয়া হয়। তারপর থেকেই একটি বৃষ্টি আসে এবং বৃষ্টির পর থেকেই তাদের কোনো ধরনের খোঁজ খবর পাচ্ছে না। অর্থাৎ তাদের যে ব্যাগেজ গুলো ছিল সেখানে পড়ে রয়েছে। তারা 4 জন কোথায় আছে সেই অবস্থান এখন পর্যন্ত বিজিবি বা স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি। তারা স্থানীয়দের সহায়তায় তারা এই সীমান্তের বিভিন্ন স্থানে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে শূন্য রেখা থেকে একটু পিছনে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই বড় বড় আমবাগান, তারপর ঝোড় জঙ্গলে ভরা। পাশাপাশি আমরা দেখেছি যে সীমান্তের যে পাট ক্ষেত, যে লম্বা যে পাট ক্ষেত, সেই পাট ক্ষেতের অবস্থানে তাদের অবস্থান নিশ্চিত করতে পারছেন না। এটা নিয়ে কিন্তু বিজিবি বড় একটি চিন্তার মধ্যে পড়ে গেছেন এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই এলাকাটি একেবারেই যে ঝোপঝাড়, যে স্থানগুলো রয়েছে, বড় বড় ফসল রয়েছে, পুশিন করার জন্য উপযুক্ত স্থান হিসাবে বিএসএফ বেছে নিয়েছেন এবং বিজিবি এখানকার স্থানীয়রা বলতেন যে ওপারে হয়তো আরো কিছু মানুষকে নিয়ে রাখার একটা সম্ভাবনা রয়েছে, সুযোগ বুঝেই তারা পুশিন করার চেষ্টা করবেন। তারা দিনের বেলায় সাধারণত এলাকার যারা মানুষ রয়েছেন তারা যারা জমিতে কাজ করে, যার কারণে দিনের বেলায় তারা সেই পুশিন করার সুযোগটা পান না। ঠিক রাতে, গভীর রাতে বা ভোরের দিকে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখনই গেট খুলে তাদেরকে পার করে দিচ্ছে বিএসএফ এবং তার আগেই তারা যেটি করছেন যে লাইটের আলো যেটি সেটি নিভিয়ে দিচ্ছেন। নিভিয়ে দেওয়ার পরেই কিন্তু তারা সেই গেট দিয়ে তাদেরকে পার করে দিচ্ছেন, তারপরেই তারা আর তাদেরকে ফেরত নিচ্ছেন না। তো এই সীমান্তের যে 4 জন, সেই 4 জনের সন্ধানে বিজিবি রয়েছে। এখন পর্যন্ত পরবর্তীতে যে আপডেট পাবো সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। এখন এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবির, ধন্যবাদ রাশেদ। আমরা মোহাম্মদ জুবাইরের কাছে যেতে চাই, তিনি কুড়িগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুবাইর, মেহেরপুরে 4 জন পুশিনের ঘটনা ঘটেছে, আমাদের সহকর্মী যেটি জানাচ্ছিলেন, তবে তাদের লোকেশন এখন ট্র্যাক করা যায়নি, তারা ঠিক কোথায় আছেন। এই অবস্থা আছে মেহেরপুরে। কুড়িগ্রামের কি অবস্থা? এই যাবৎকালে পুশিনের চেষ্টা তো বহুবার হয়েছে, কিন্তু পুশিন করতে সফল হয়েছে বিএসএফ, এমন কোনো ঘটনা আছে কিনা? আর বিজিবি কেমন অবস্থান নিয়েছে? বিজিবির অবস্থানটা যদি বলতে চাই, একেবারেই শক্ত এবং তারা খুবই জিরো টলারেন্সে রয়েছেন। এখানে কোনোভাবেই অবৈধ এবং বেআইনি পথে তারা কিন্তু বাংলাদেশে পুশিনের ব্যাপারে খুবই শক্ত অবস্থানে রয়েছেন। তারা কোনোভাবেই এটি করতে দেবেন না। তবে এই 4 সংখ্যার রহস্য কিন্তু এখন ধুমায়িত হচ্ছে কুড়িগ্রামেও। জানিয়ে রাখি যে গত 14ই জুন রবিবার কুড়িগ্রামের যে শৈলমারি, রৌমারী উপজেলার শৈলমারি ইউনিয়নের গয়টারপাড়া সীমান্ত, ঠিক সেই সীমান্ত দিয়ে বিএসএফ কিন্তু একই পরিবারের 6 জন এবং পার্শ্ববর্তী ভন্দরচর দিয়ে আরও 3 জনকে পুশিন করে। অর্থাৎ দুঃখিত, এখানকার মোট 9 জন পুশিন হওয়া যারা ছিলেন তাদের মধ্যে একই পরিবারের 6 জনের 4 জনকে কিন্তু গতকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একই পরিবারের 1060 নম্বর পিলারের পাশে যে 6 জন অপেক্ষা করছিলেন তাদের 1 জন মহিলা, 1 জন পুরুষ এবং 2 জন শিশু, অর্থাৎ বাবা মা এবং 2 জন শিশু, তাদের 4 জনকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজিবি এবং স্থানীয় যে প্রশাসন রয়েছেন তারা এখানকার ব্যাপারে কোনো কথা বলতেই নারাজ, অর্থাৎ মুখ খুলছেন না। তবে স্থানীয় মানুষজন এবং বিশ্বস্ত সূত্র যেটি বলছে যে গত পরশুদিন রাত 11:30টার সময় বিজিবি বিএসএফ এর একটি পতাকা বৈঠক হয়, সেটি কিন্তু এখনো প্রকাশ্যে আনেনি বর্ডার গার্ড বাংলাদেশ। সেই পতাকা বৈঠকের পরই কিন্তু মানবিক দিক বিবেচনায় গত পরশুদিন খুবই গুরুতর অসুস্থ হয় একই পরিবারের 4 জনের যে 2টি শিশু রয়েছে, সেই শিশু এবং যে নারী এখানে ছিলেন তিনি, পরে মানবিক দিক বিবেচনায় তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সরিয়ে কোথায় নেওয়া হয়েছে
সেটি কিন্তু আমাদের কাছে অনিশ্চিত। এ ব্যাপারে বিজিবি এবং স্থানীয় প্রশাসন কেউই মুখ খুলছে না। গতকাল থেকে আমরা একাধিকবার রৌমারী যে থানা রয়েছে সেখানে ফোন করার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা মুখ খুলতে নারাজ, বিজিবি ফোন ধরছেন না। এই 4 জনের রহস্য এখনো ধুমায়িত হচ্ছে। এছাড়া বিজিবিকে আমরা কঠোর অবস্থানে থাকতে দেখেছি, তারা দিনরাত একাকার করে পাহারা দিচ্ছেন, তাদের সহযোগিতা করছেন রয়টার পাড়ার যে স্থানীয় মানুষজন তারা। এই ছিল আমার কাছে রৌমারীর পুশিন হওয়ার সর্বশেষ। ধন্যবাদ জুবায়ের। আমরা এতক্ষণ আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং মেহেরপুরেও আমরা জানলাম যে পুশিনের ঘটনা ঘটেছে। পুশিন হওয়ার পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একই ঘটনা কুড়িগ্রামেও আমরা শুনলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। সহকর্মী হাবিবুর রহমান অভি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অভি, আপনি কোন হাসপাতালে রয়েছেন এবং সেই হাসপাতালে আজকে চিত্র কি, এবং গত 24 ঘন্টায় হামে আক্রান্ত সংখ্যা কেমন দেখেছেন, কোনো মৃত্যুর ঘটনা আছে কিনা, এবং মানে হামের এই সংখ্যা, মৃত্যুর সংখ্যা কমে আসছে কিনা সেটিও একটু জানাবেন, কারণ টিকাদান তো কর্মসূচি শুরু হয়েছে। হয়তো 1,01,000 ক্রস করবে এই হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা। তবে আমরা যে হাসপাতালে রয়েছি, এই হাসপাতালে ভেতরে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে। সেখানকার যে চিত্র আমরা দেখলাম যে সেখানে কিন্তু এখনো কোনো বেড খালি নেই, বরং প্রত্যেকটা বেডেই রোগীতে একরকম পরিপূর্ণ আছে। এবং এখানে শিশুরা একরকম সংগ্রাম করছে, তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু সংগ্রাম করছে, কারণ অনেকেই 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরেও এখানে ভর্তি আছে। আর যে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখি, আগে কেবল হাম থেকে মুক্তি পেলেই যে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে তা না। হাম থেকে সুস্থ হওয়ার পর বাড়িতে ফিরেও দেখা যাচ্ছে যে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানান রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে। আর যেই স্বস্তির খবর সেটি হচ্ছে যে এই যে আমরা বলছি যে 1,01,000-এর মতো হাম ও হামে আক্রান্ত রোগীর সংখ্যা, হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা, এটি যেমন একটি বড় সংখ্যা, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরার যে সংখ্যাটাও কিন্তু বড়। প্রায় 73,000 রোগী তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ এই রেটটা বলা যায় যে 70 থেকে 75% রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। যদিও বাড়ি ফেরার পর তারা নতুন নতুন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো চিকিৎসকরা বলছেন যে হাম থেকে সুস্থ হওয়া মানে যে পুরোপুরি সংখ্যা কেটে যাচ্ছে ব্যাপারটা তা না, বরং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরও একটু আলাদা রুমে রাখা এবং তার জন্য বাড়তি সতর্ক থাকে এবং তাকে তরল খাবার খাওয়ানো, তাকে পুষ্টিকর খাবার খাওয়ানো এবং তার দিকে আলাদা নজর রাখার জন্য কিন্তু চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন। যে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখে যে এই হাসপাতালে কিন্তু বেড সংখ্যা খালি নেই। তবে ঢাকার যে মহাখালী ডিএনসিসি হাসপাতাল রয়েছে, যেটি এখন হামের বিশেষায়িত হাসপাতাল, সেখানে কিন্তু বেড সংখ্যা খালি আছে। অর্থাৎ তারা প্রতিনিয়ত তাদের বেড সংখ্যা যেগুলো রয়েছে তারা উপযোগী করছেন রোগীদের জন্য এবং রোগীদের জন্য তারা প্রস্তুত করছেন। আর যে মৃত্যুর সংখ্যা যেটি বলছেন যেটা কমছে কিনা, আমরা যে গেল 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ঈদের পরবর্তী যে সময় আমরা দেখছি যে কিছুটা কমে এসছে মৃত্যুর সংখ্যা। আমরা দেখছি যে 5 জন, 6 জন, 4 জন এরকম রোগে মারা যাচ্ছে সারা দেশে, যেটি ঈদের আগে আমরা দেখেছি 12 জন, 13 জন, 17 জন পর্যন্ত। কিন্তু শনাক্তের সংখ্যা আসলে সেভাবে কমছে না, কারণ এখনও শনাক্তের সংখ্যা প্রতিদিনই 1000-এর কাছাকাছি বা 1000 ক্রস করছে। তো হাসপাতালে এখনও কিন্তু রোগী বাড়ছে এবং হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছে। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং কারো পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। আর এই হাসপাতালে আজকে এখন পর্যন্ত ভর্তি আছে 105 জন রোগী এবং নতুন করে ভর্তি হয়েছে 20 থেকে 22 জন রোগী। তো এই ছিল হামের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ অভি। এদিকে তিস্তা পারে সফর করছেন সরকারের 3 মন্ত্রী। তিস্তা ব্যারেজ ছাড়াও নদী ভাঙ্গন কবলিত এলাকায় যাবেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন মাহমুদ রাফিন। রাফিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তিস্তা পারের 3 মন্ত্রী একসাথে গিয়েছেন। কোনো সুসংবাদ আছে কিনা, তারা আসলে কি বলছেন? তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে তাদের কোনো বক্তব্য আছে কিনা, বিস্তারিত বলবেন। আবির, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা উত্তরের 2 কোটি মানুষের একটি দীর্ঘদিনের প্রত্যাশা। এই প্রত্যাশা দাবিতে কিন্তু ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচিও তারা পালন করেছে। আজ আসার খবর, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনইএমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, তারা সৈয়দপুর বিমানবন্দরে নেমেই সৈয়দপুর থেকে তিস্তা ব্যারেজ তিস্তা সেচখাল, সেই সেচখালের পরিদর্শন সড়ক ধরে ইতিমধ্যে নীলফামারীর চারালকাটা, ধাইজান সহ তিস্তা সেচ প্রকল্পের বগুলাগাড়ি এলাকা এবং
এই এখন যে জায়গাটি পরিদর্শন করছেন এটি সাইফুন সাতজান সাইফুন সেখানে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা পরিদর্শন করছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। এই সেচখাল জিয়াউর রহমান শুরু করেছিলেন। এই সেচখাল এই অঞ্চলের কৃষি বিপ্লবের অন্যতম একটি হাতিয়ার। যে অঞ্চলগুলোতে আগে চাষাবাদ হতো না সেই অঞ্চলে কিন্তু চাষাবাদের অন্যতম নিয়ামক হয়েছে এই তিস্তার যে সেচ প্রকল্প। সেই দেশের সবচেয়ে বড় এই প্রকল্প ঘিরে দুই মন্ত্রী এখন পরিদর্শন করছেন। তারা এই পরিদর্শন শেষে আমাদের নীলফামারীর যে তিস্তা ব্যারেজ রয়েছে সেই তিস্তা ব্যারেজে তারা যাবেন। সেখানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে মন্ত্রী তিনি যুক্ত হবেন এবং সেখানে তিন মন্ত্রী মিলে মূলত পানি সম্পদ দপ্তরের যে পানি উন্নয়ন বোর্ড সেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন, ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তারা লালমনিরহাটে যাবেন এবং সেখানেও যে মহিপুর তিস্তা সেতু সেই মহিপুর তিস্তা সেতুতে তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চল এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলবেন, সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলবেন এবং উত্তরের মানুষ আসলে মুখে আছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট রূপরেখা যেটি রয়েছে সেটির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম হয়েছে। বিশেষ করে কয়েকদিন পূর্বে যে বাজেট হয়েছে সেই বাজেট ঘিরে কিন্তু দীর্ঘদিন সময় যারা তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন নিয়ে তারা দীর্ঘদিন নিয়ে দাবি করে আসছিল। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা এই সবাই কিন্তু মুখে আছে যে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সবাই এই পরিদর্শনে উপস্থিত হয়েছেন এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু একটি দীর্ঘদিনের দাবি ছিল যে এই দাবি নিয়ে কিন্তু সবাই মুখে আছে যে এই মহাপরিকল্পনার জন্য আজকে সুনির্দিষ্ট কোনো রূপরেখা পাওয়া যাবে কিনা। আমরা এখানে যে সাতজান সাইফুন সেখানে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তারা গণমাধ্যমে কথা বলবেন। আমরা যেমনটি বিভিন্ন বিশেষ করে বাজেট পরবর্তী অবস্থায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, তিস্তা মহাপরিকল্পনা পরিষদ সহ তিস্তা পারের অগণিত মানুষ যারা দাবি জানিয়ে আসছে যে তারা প্রত্যাশা করেছিল এই বাজেটে তিস্তা মহাপরিকল্পনা সুনির্দিষ্ট রূপরেখা থাকবে, বাজেটে বরাদ্দ থাকবে। সেই বিষয়ে সরকার পক্ষ থেকে কি বলা হয় সেই দিকেই কিন্তু মুখিয়ে আছে উত্তরের 2 কোটি মানুষ। বিশেষ করে তিস্তা বিধৌত যে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা এবং রংপুরের যে উপজেলাগুলো রয়েছে, প্রতি বছর বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর তাদের স্বপ্ন চলে যায় আসলে বানের জলে ভেসে। এক সময় বন্যা, আরেক সময় খরায় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলে মানুষ, এই অঞ্চলে মানুষের জীবনমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই দিকে মূলত তাকিয়েছে আজ 3 মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ত্রাণ দুর্যোগ মন্ত্রী, লালমনিরহাটের এমপি। তারা কি বার্তা দেন তিস্তাবাসীর পক্ষে সেই অপেক্ষায় রয়েছে তিস্তাপাড়ের মানুষ। আবির। ধন্যবাদ রাফিন। আমরা এতক্ষণ যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী রাফিনের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কি ধরনের আসলে আপডেট আসতে পারে। যেহেতু 3 জন মন্ত্রী একসাথে সফর করছেন রংপুর অঞ্চল, সেই খবরাখবর আমরা জানবো। পরবর্তীতে তিনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। এবার জানবো নিত্যপণ্যের বাজারের খবর। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভির কাছে জানতে চাই, শুক্রবার এই সকাল, শুক্রবারে ছুটির দিনে তো সাধারণত মানুষজনের একটু বাজারের ব্যাপারে আগ্রহ থাকে। কি দেখছেন, শাকসবজির বাজারে আছেন, সরবরাহ কেমন, দাম দস্তুরের ব্যাপারগুলো জানাবেন। আবির, চট্টগ্রামের যে সমস্ত বাজারগুলো রয়েছে, বিশেষ করে নিত্যপণ্যের বাজার কিছুটা অস্থির এবং কিছু কিছু ক্ষেত্রে সবজির দাম হাতের নাগালের মধ্যে রয়েছে। তবে নিম্ন ও মধ্য আয়ের অধিকাংশ মানুষই বলছেন সবজির দাম বেশি। কাঁচা সবজি যে সমস্ত বিভিন্ন জায়গা থেকে আসে, পর্যাপ্ত যোগান থাকার পরও বাজারগুলোতে প্রায় 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি তেমন পাওয়াই যায় না। এক্ষেত্রে মানুষজন কিছুটা হিমশিম খাচ্ছেন। তারা বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মিলাচ্ছেন, অর্থাৎ যে টাকা নিয়ে আসেন সেই টাকা নিয়ে আসলে বাজার করা তাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়। ফলে তারা বলছেন যে বাজার মনিটরিং করার জন্য যদি খুব ভালোভাবে করা যায়, তদারকি করা যায়, সেক্ষেত্রে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে তাদেরকে আহ্বান করছেন তারা যেন প্রতিটি বাজারগুলো মনিটরিং করে, পর্যাপ্তভাবে যারা সিন্ডিকেট তৈরি করে বা করার চেষ্টা করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য, যাতে করে বাজার নিয়ন্ত্রণ থাকে। এখন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম নিয়ে মানুষ কিছুটা ক্ষুব্ধ। তারা বলছেন যে সব সময় আসলে এই
নিত্যপণ্যের দাম অর্থাৎ যে কাঁচা বাজারের সবজিগুলো রয়েছে সেগুলো কখনোই সহনীয় পর্যায়ে থাকে না। যখন যোগান থাকে পর্যাপ্ত পরিমাণে এরপরও দামটা আসলে বাড়ানো হয়, ফলে মানুষজন এটা নিয়ে অনেক বেশি হিমশিম খাচ্ছে। এবং চট্টগ্রামের আশেপাশে যে 15 উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য সবজি প্রতিদিন সকালবেলায় আসে এবং সেখান থেকে প্রতিটি বাজারগুলোতে আসলে যায়, এবং সেই বাজারে যখন সবজিগুলো যায় তখনই দামটা আসলে খুব অজানা কারণে দামটা তারা বাড়ানো হয় এবং এই বাড়তি দাম দিয়েই যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদেরকে কিনতে হয়। এবং এক এক সময় এক একটি পণ্য নিয়ে যে কারসাজি চলে বাজারগুলোতে ব্যবসায়ীদের মধ্যে, সেটি যেন সামনের দিনগুলোতে না হয়। এবং আপনি জানেন যে গত এক সপ্তাহ আগে বাজেট ঘোষণা হয়েছে, মানুষ প্রত্যাশা করছেন যে বাজেটের পর নিত্য পণ্যের দামটা কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে। এবং এই যে বাজারটা এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আসেনি বা নিয়ন্ত্রণে আসেনি, এটা নিয়ে নিম্ন মধ্যআয়ের মানুষ অনেক বেশি ক্ষুব্ধ। তারা বলছেন সিন্ডিকেট ভেঙে বাজার তদারকি করলে সেক্ষেত্রে বাজারে কিছুটা স্থিতিশীল হবে এবং মানুষজন স্বস্তি পাবে, অল্প মূল্যে তারা নিত্যপণ্যের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিনতে পারবে। আবেদ, ধন্যবাদ অভি। আমরা তখন যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী অভির সঙ্গে, যারা ছিলেন চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম কিন্তু বেশ নাগালের বাইরে চলে গেছে, সেই খবর জানাচ্ছিলেন। মাছ শিকার নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নামছেন জেলেরা, তবে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে অনেকটা খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। মাছ শিকার সরবরাহ এবং দরদাম নিয়ে জানাতে ভোলার ইলিশা ঘাট থেকে যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। তবু আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন তখন আসলে জানাচ্ছিলেন যে ইলিশা ঘাটে কেন মাছের সরবরাহ কম, কি অবস্থা, সময় বারবার সঙ্গে সঙ্গে এখন কি দেখছেন? আজ তো শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সাধারণত মানুষজনের এখানে আগ্রহ আছে, ভিড় আছে, সেখান থেকে অন্য বিভিন্ন জায়গায় মাছ যায়, আপনিও জানিয়েছেন। এখন কি অবস্থা, সরবরাহ কিছুটা বাড়লো কিনা? আবির, আসলে ইলিশের মৎস্য ভান্ডার বলা হয়ে থাকে ভোলার মেঘনা তেঁতুলিয়াতে, কেননা এখান থেকে প্রায় 35 ভাগ ইলিশ উৎপাদন হয়ে থাকে, যেটি মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী। কিন্তু এই যে মার্চ এপ্রিলের 2 মাস নিষেধাজ্ঞা, সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে জেলা যে কাঙ্ক্ষিত ইলিশের লক্ষ্য নিয়ে নদীতে নেমেছিল, সেই ইলিশের লক্ষ্য আসলে পূরণ হচ্ছে না। এক একটি ট্রলার যেগুলো সাগরগামী সেগুলো প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা, কোনোটিতে আরও বেশি ট্রলারে মালামাল নিয়ে তারা সাগরে যায় ইলিশের আশা, কিন্তু সেই পরিমাণ ইলিশ তারা পাচ্ছে না। ফলে এটির প্রভাব পড়ে মূলত ঘাটে। ঘাট থেকে আমরা সকাল থেকে যেটি দেখলাম, যে ইলিশগুলো আসছিল সেগুলো স্থানীয় যারা পাইকার তারাই মূলত কিনে নিচ্ছে। সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু এই ইলিশের ছুঁতে পারছে না। তারা বলছেন যে এক একটি ইলিশ যেখানে 2800 থেকে 3,000 টাকা দাম ওঠে, সেই টাকা দিয়ে বাহিরে তারা কিন্তু 3 কেজির মতো গরুর গোস্ত কিনতে পারে, এরকম একটি পরিস্থিতি হয়েছে। বলা যায় যে ইলিশ এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। তো সেই ক্ষেত্রে ভোলার মানুষ কিন্তু ইলিশের নিয়ে যে স্বাদ সেটি কিন্তু পাচ্ছে না। যেগুলো পাচ্ছে সেগুলো ধরে সেগুলো ঢাকা কিংবা চাঁদপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু স্থানীয় একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। নদীতে এবং সাগরে এই মুহূর্তে ইলিশের কি অবস্থা? যে আসলে বর্তমান যে অবস্থায় ইলিশের অকাল বললেই চলে। যেটা আসলে আমরা এই যে দীর্ঘ সময় একটা অভিযান ছিল মেঘনা, এই অভিযানে আমরা মাছ আশা করছিলাম হবে, হয় নাই। এখন আবার সমুদ্রে যে নিষেধাজ্ঞা ছিল সেখানে জেলেরা যাচ্ছে কিন্তু উঠে আসছে, তাদের কিন্তু যেই ক্যারিং খরচ যেটা খরচ হচ্ছে, তাদের পরিবহন খরচ উঠছে। আসলে এই জন্য আমরা মনে করি একদিকে জলবায়ু পরিবর্তন, আরেকদিকে হচ্ছে আপনার সাগর থেকে মেঘনা পর্যন্ত একবারে পুরো 90 কিলোমিটার এরিয়া জুড়ে যে বেহুন্দির যেই অভয়ারণ্য, এই বেহুন্দির অভয়ারণ্যের কারণে কিন্তু আপনার ইলিশ কিন্তু উঠে আসতে পারতেছে না। এবং এই বেহুন্দি যে শুধুমাত্র ইলিশ ধ্বংস করছে তা না, এই বেহুন্দি দিয়ে হাজার প্রকারের যে জলজ প্রাণী যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অন্যান্য মাছের খাবার বা এক একটা প্রাণী আর একটা প্রাণীর খাবার, এগুলি সব কিন্তু ধ্বংস করে দিচ্ছে বেহুন্দি। তো আমরা দেখছি দীর্ঘ সময় আমরা এগুলো নিয়ে বলার পরেও কিন্তু এই সরকার কিন্তু বেহুন্দি নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না এটাই জানার বিষয়। আমরা শুনছিলাম ব্যবসায়ীর কাছ থেকে, উনি বলছিলেন যে অবৈধ বেহুন্দি জালের কারণেই কিন্তু ইলিশের যে পোনা সেগুলো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইলিশ আসলে বাড়তে পারছে না, ছোট ইলিশগুলো। আমরা আশা রাখি যে মৎস্য বিভাগ তার আগে এই বেহুন্দি জাল এবং ডুবোচরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইলিশ মেঘনা এবং তেঁতুলিয়াতে পরিপূর্ণ হবে এবং জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ বিক্রি করে তাদের সেই ধারদেনাগুলো শোধ করতে পারবেন, এমনটাই মনে করছি। ভোলায় প্রায় 1,89,000, 2 লক্ষের মতো জেলেরা রয়েছে এবং এই বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,89,000। ইলিশা ঘাট থেকে এই ছিল সর্বশেষ খবর। আবির, ধন্যবাদ তপু। এদিকে মুন্সিগঞ্জে বিভিন্ন খাল খনন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাব আহমেদ। শিহাব, এই প্রতিমন্ত্রী অর্থাৎ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে সফর করছেন মুন্সিগঞ্জে, তার
আজকের কর্মসূচি কী কী রয়েছে, তিনি খালগুলো পরিদর্শন করেছেন কিনা, খাল খনন পরিদর্শন করেছেন কিনা এবং আপনাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তিনি কি বলছেন? আমরা কিছুক্ষণ আগেই মীর শাহে আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি এই খাল যেটি মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার রিকাবি বাজার খাল, নয়নের খাল এবং ফেচুন্নি খাল যে তিনটি খাল রয়েছে সেই খাল পরিদর্শনে আসেন এবং এ সময় তিনি তার সাথে স্থানীয় প্রশাসনের যারা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন। আমি এই মুহূর্তে যে খালের সামনে দাঁড়িয়ে রয়েছি এটি নয়নের খাল নামে পরিচিত, অর্থাৎ এক সময় যে খালের পানি দেখে মানুষের নয়ন জুড়াতো সেই খাল এখন আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং যে খালের দিকে আসলে ফিরে তাকানোর মতো পরিস্থিতিও নেই এবং এই খালটি দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে অব্যাহতভাবে দখল হয়ে আসছে। 2022 সালে এই খালের দখলদারদের বিরুদ্ধে হাইকোর্ট থেকে একটি রিট পিটিশন হয় এবং সে সময় 188 জনের তালিকা দেয়া হয় এবং 188 জন ব্যক্তি যারা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সেই তালিকায় উঠে আসে। এরপর আজকে আমরা প্রতিমন্ত্রীর কাছে তিনি যখন পরিদর্শনে আসেন তার কাছে জানতে চেয়েছিলাম যে সেই তালিকা হালনাগাদ করা হয়েছে কিনা বা সেই তালিকায় যাদের নাম পাওয়া গিয়েছিল সেগুলোর বিরুদ্ধে কবে থেকে ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেমনটা বলছেন এবং তিনি আমাদের সামনেই জেলা প্রশাসক এখানে যারা উপস্থিত ছিলেন মীর কাদিম পৌরসভা প্রশাসন এবং অন্যান্য তাদের নির্দেশনা দিয়ে গেছেন যে দ্রুত সময়ের মধ্যে শুধু খাল খনন নয় তার সেই দখলদারদের তালিকা ধরে ধরে যাতে উচ্ছেদ করা হয় এবং এই খালের যে চিত্র সেই চিত্র যাতে পুনরায় ফিরে আসে সেই আহ্বান তিনি জানিয়ে গেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন পাশের একটি পৌরসভা কার্যালয়ে এবং আমরা যতটুকু জেনেছি যে তিনি এই সদর উপজেলার আরও যে খাল নদী নালা রয়েছে বিশেষ করে ধলেশ্বরী নদী পাড়ের যে দখল দূষণ নিয়ে আমরা বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ থেকে শুরু করে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের আন্দোলন কর্মসূচি দেখেছি, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি জানার চেষ্টা করছেন এবং এখানে যারা সুশীল সমাজ থেকে শুরু করে সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন। এই মুন্সিগঞ্জের চারপাশেই মূলত নদী বেষ্টিত, ধলেশ্বরী, ইছামতি, পদ্মা, মেঘনা বেষ্টিত একটি জেলা মুন্সিগঞ্জ এবং এর চারপাশেই আসলে নদী ভাঙনের সমস্যা যেমন রয়েছে নদী দূষণের সমস্যাও কিন্তু একইভাবে বারবারই উঠে এসেছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে এখানে একটি নদীর জায়গা দখল করে সরকারি জায়গা দখল করে একটি কলকারখানা প্রতিষ্ঠান তারা রাস্তা তৈরি করেছিল, এরপর সেইটি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সে বিষয়েও দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই যে খালগুলি যেগুলো একেবারে সদরের ভেতরে এবং যে খালগুলোর কারণে আসলে লাখ লাখ মানুষ প্রতিনিয়ত পানির যে সংকট সেটিতে পড়েন এবং কিছুদিন আগে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মীর কাদিম যে কাঠপট্টি নামক জায়গাটি রয়েছে সেখানে কাঠের গুদামে সে সময় আমরা দেখেছি যে পানির আসলে কতটুকু প্রয়োজন এবং পানি প্রবাহ ঠিক রাখার যে প্রয়োজনীয়তা সেটি সে সময় আসলে মানুষের মধ্যে বেশ আলোচনা হয়েছে যে এই খালগুলো যদি দূষণ না থেকে পানির প্রবাহ ঠিকমতো থাকতো তাহলে এই ধরনের সংকটে আসলে মানুষের পড়তে হতো না। প্রতিমন্ত্রী শাহে আলম তিনি এখানে আমাদের সাথে কথা বলেছেন, পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন তিনি যেমনটা বলছিলেন যে তার দলীয় নেতাকর্মী যাদের নাম বারবারই আসলে খাল দখলের সাথে উঠে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে প্রশাসন তার পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি থাকবে না এবং তিনি এসব বিষয়ে আসলে তার যে জিরো টলারেন্স সেটি তিনি বলছিলেন। তো মুন্সিগঞ্জের সদর উপজেলার যে মীর কাদিম পৌরসভা সেই মীর কাদিম পৌরসভা আর খাল বিল পরিদর্শনের এই ছিল আমার কাছে। আবির, ধন্যবাদ। আমরা এতক্ষণ মুন্সিগঞ্জে ছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসছেন এবং সেই খবরাখবর তিনি আসলে জানাচ্ছেন যে খাল খনন যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাজমুল হোসেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন বদরুল আমিন চৌধুরী। বদরুল, জানাবেন বিস্তারিত এই যে স্থান পরিদর্শন করা হলো এর পরবর্তীতে আর কি কি প্রক্রিয়া রয়েছে, কি বলছেন এই মহাপরিচালক? আবির, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। এই হাসপাতালের পেছনের অংশেই কিন্তু প্রস্তাবিত নরসিংদীর মেডিকেল কলেজের যেই একটি প্রস্তাবনা গত সপ্তাহে সরকার ঘোষণা করেছিলেন এবং সেটি দেখার জন্য কিন্তু আজকে সকালে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং
স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজকে সকালে এখানে এসে তিনি যেখানে সম্ভাব্য যে এখানে মেডিকেল কলেজটি হতে পারে সেই জায়গাগুলো তিনি পরিদর্শন করেছেন। এবং সে একটি মেডিকেল কলেজ হতে গেলে কিন্তু এর অনেকগুলো বিষয় সামনে এসে পড়ে, সেগুলো কিভাবে সরকার সামনে মোকাবেলা করবে, অর্থাৎ এখানে যারা লেখাপড়া করবেন মেডিকেল কলেজে তাদের যেরকম অ্যাকোমোডেশনের ব্যবস্থা, সেই সাথে সাথে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে তারা ব্যবস্থা করবেন সেই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু আজকে ওনারা এসেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু আমার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক নাজমুল হোসেন সাহেবের সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার কিন্তু এবারে যে পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ কোনো মেডিকেল কলেজ যেটি তারা ঘোষণা করেছেন তার সবটা যাতে পরিপূর্ণভাবে একেবারে শেষ হয় কাজ, সেই বিষয়ে তারা কিন্তু সোচ্চার, যার কারণে আজকে তারা এখানে এসেছেন। এবং এখানে এসে আগামী 2টি ব্যাচের শিক্ষার্থীরা যাতে মোটামুটি প্রথম বছরে 50 জন এবং দ্বিতীয় বছরে আরও 50 জন, মোট 100 জন শিক্ষার্থী যাতে এখানে থেকে তাদের প্রাথমিক যে প্রথম বর্ষের যে কার্যকলাপ বা প্রথম বর্ষের যে শিক্ষা সেটি তো শেষ করতে পারেন, সেই বিষয়ে কিন্তু তারা ঘুরে দেখেছেন। এবং এখানে নতুন নবনির্মিত 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে যেই নতুন আরও 150 শয্যা বিশিষ্ট যে একটি হাসপাতাল তৈরি করা হয়েছে সেটি, এবং পেছনে রয়েছে নার্সিং ইনস্টিটিউট, এখানেও কিছু স্থান সংকুলনের ব্যবস্থা তারা করতে পেরেছে। এবং তারা বলছেন যে অতি দ্রুতই এই মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু করবেন, এবং এটি যেহেতু করতে আরও বছর দুয়েক সময় লাগবে, এর ভিতরেই কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা পরিপূর্ণ করবেন, যাতে করে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা একটু স্মুথলি চলে। এই ছিল আমার কাছে এখান থেকে হাসপাতাল থেকে মেডিকেল কলেজের যেই আজকে ভিজিট তার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ বদরুল। আমরা এতক্ষণ যুক্ত হয়েছিলাম নরসিংদীতে। আমাদের সহকর্মী যিনি রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে নরসিংদী মেডিকেল কলেজের যে প্রস্তাবিত এলাকা, সেই এলাকা আসলে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি। এরই সঙ্গে সময় হলো ছোট্ট একটা বিরতি নিয়ে এবার ফিরছে, একটু পর সঙ্গে থাকুন। বাংলার মাটির ঘ্রাণ, যে মাটি আগলে রাখে হাজার বছরের। মানিকগঞ্জের হাজারী গুড় পেয়েছে জিআই সনদ। এতে উচ্ছ্বসিত স্থানীয় উৎপাদক এবং কারিগররা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। মানিকগঞ্জের হাজারীপল্লী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। নিশ্চয় শুনতে পাচ্ছেন, হাজারী গুড় মানিকগঞ্জের একেবারে ঐতিহ্যবাহী একটা খাবার, সারা দেশে তার কদর রয়েছে। জিআই সনদ হাজারী গুড় অর্জন করলো। কি মনে করছেন, ব্যবসায় কতখানি গতি আনবে? যারা উৎপাদন করেন, উৎপাদক পর্যায়ে কাজ করেন, তারা কতখানি উচ্ছ্বসিত? আবির, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জিআই পণ্য হিসেবে 64 নম্বর যে জিআই পণ্য হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে মানিকগঞ্জের এই হাজারী গুড়। আপনি যেটি জানতে চাইছিলেন, বলছেন যে ব্যবসায়ী যারা বা কারিগর যারা আছে তারা কী ধরনের উচ্ছ্বসিত। আমি একটু জানিয়ে রাখি যে আমি সকাল থেকে কিন্তু এই হাজারীপল্লীতে রয়েছি। তারা যেটি আমাদের জানিয়েছে যে এটা মানিকগঞ্জের বাইরে আর কেউ তৈরি করতে পারবে না। এর বাইরে যদি জানিয়ে রাখি, তারা যেটি জানিয়েছে যে এটা রপ্তানি হবে, এবং রপ্তানি হলে এটা চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে কিন্তু তারা দাম বেশি পাবে। আমি একজনকে সংযুক্ত করার চেষ্টা করছি যিনি আসলে এই গুড় তৈরির সাথে সংযুক্ত। তিনি আসলে আমাদের জানাবেন যে আসলে আপনারা কি ভাবছেন যে আসলে জিআই সনদ পেলে আপনাদের কি সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আমি গাছি খন্দকার মিজানুর রহমান। আমি গাছ কাটি, খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে হাজারি গুড় তৈরি করি। এই গুড়, হাজারি গুড় বাংলাদেশের, শুধু বাংলাদেশ না বাহিরের এতটাই সুনাম খ্যাতি হয়েছে যে আপনাদের কি সুবিধা হবে সেটা? আমাদের সুবিধা হবে এইটার জিআই সনদ পেয়েছে। আমাদের চাহিদা, গুড়ের চাহিদা অনেক বাড়বে। প্লাস আমাদের গুড়ের চাহিদা বাড়ার সাথে সাথে আমাদের গুড়ের দামটাও একটু বাড়বে। গুড়ের দাম বাড়লে আমাদের একটু লাভবান হবে। বলছিলেন, আমি সংযুক্ত করব যে হাজারি পরিবারের, অর্থাৎ তার 3-4-5 পুরুষ আগে যিনি হাজারি গুড় প্রথম শুরু করেছিলেন সেই নাহিদ হাজারির সাথে তার কাছে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আসলে আপনারা আসলে এটা নিয়ে কী ভাবছেন, এবং আপনারা আসলে আপনাদের পরিবারের একটা পণ্য যেটা জিআই সনদ পেল। মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই হাজারি গুড় পণ্যটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। জিআই পণ্য হিসেবে স্বীকৃত মানেই এই হাজারি গুড়টি মানিকগঞ্জ জেলার ঝিটকা অঞ্চলেই শুধুমাত্র অনুমোদন পেয়েছে, এর বাইরে কেউ এটা উৎপাদন করতে পারবে না। আমি এই হাজারি গুড়টি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পিছনে যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত এবং মানিকগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যেমনটি বলছিলেন যে এই জিআই সনদ পাওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা সরকারকে, আমি একটু তথ্য জানিয়ে রাখি, এটি মূলত 2024 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন যিনি জেলা প্রশাসক ছিলেন আগের সরকারের রেহেনা আক্তার নামে, তিনিই কিন্তু প্রথম আবেদন করেছিলেন। পরবর্তীতে মনোয়ার হোসেন মোল্লা এবং তারপরে বর্তমান যিনি জেলা প্রশাসক রয়েছেন নাজমুন আরা সুলনা, তারা কিন্তু চেষ্টা করেছেন যে এই জিআই পণ্যর ব্যাপারে অন্তর্ভুক্তি। এই পাশাপাশি আমাদেরকে যারা সংশ্লিষ্ট তারা যেটি জানিয়েছেন যে বর্তমান যিনি বেসামরিক বিমান প্রতিমন্ত্রী আফজাল কামরুল রিতা, তিনিও কিন্তু এই জিআই সনদের পাওয়ার ক্ষেত্রে কিন্তু কাজ করেছিলেন। আবির, আমার কাছে মানিকগঞ্জের হাজারীপল্লী থেকে জিআই সনদ প্রাপ্তিতে তাদের যে উচ্ছ্বাস এতটুকু ছিল। আবির। ধন্যবাদ মাহি। আমরা তখন মানিকগঞ্জে ছিলাম, আমাদের সহকর্মী যিনি জানাচ্ছিলেন যে জিআই পণ্য হিসেবে যে স্বীকৃতি, সেই স্বীকৃতি সবশেষ খবর এবং তিনি বলছিলেন তাতে ব্যবসায় খানিকটা গতি আসবে এবং একই সাথে মানিকগঞ্জের মানুষ যারা এই উৎপাদন পর্যায়ের সাথে জড়িত তারা আসলে ভীষণ রকমের উচ্ছ্বসিত। এবং এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের স্টার নিউজ লাইভ। সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।